সাবা এবার বুঝতে পারছে কেন বিয়ের শুরু থেকেই সে আপন করে নিতে পারেনি সাফকাতকে, তার এই অস্বাভাবিক অদ্ভুত স্বভাবের জন্য। এই যে ছেলে সার্বক্ষণ সাবাকে নজরদারিতে রাখে, এটা কি অস্বাভাবিক না? এ তো এ তো রীতিমতো স্বাধীনতায় হস্তক্ষেপ। সাফকাতকে ঘিরে সাবার এই চিন্তা ভাবনায় ছেদ পড়ল। কেবিনের দরজায় টোকা পড়ে। সাবা মাথা তুলে উঠতে বসতে বসতে বলল, কাম ইন। অফিসের এক ফ্লোরে বয় প্রবেশ করলো কেবিনে। বিনয়ী গলায় বলল, ম্যাডাম, একজন আপনার সাথে দেখা করতে আসছে। সাবা কিঞ্চিত কৌতূহলী নিয়ে বলে, কে? ফাহিম নাম বলল। বিরক্তিকর প্রবল হাওয়া আবারও এসে স্পর্শ করলো সাবাকে। এজন্যই কাউকে বিনয় দেখাতে হয় না, ভদ্রতার সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে থাকে প্রত্যেকটা মানুষ। কাল যদি ফাহিমকে সখ্যতা না দেখিয়ে দুর্ব্যবহার করত, তাহলে আজ অফিস পর্যন্ত আসার দুঃসাহসে পেত না। সাবা একবার ভাবলো ফাহিমকে চলে যেতে বলবে কিনা, পর মুহূর্তে নিজেকে প্রশ্ন করলো, সে ফাহিমকে এড়িয়ে চলতে চাইছে কেন? সাফকাতের ভয়ে? না না, ফাহিমকে সে এড়িয়ে চলতে চাইছে অতীতের তার কাছ থেকে পাওয়া তিক্ত অভিজ্ঞতার কারণে। এড়িয়ে চলতে চাইলেও এড়ানোর উপায় পাওয়া গেল না। এটা অফিস না হলে নির্ঘাত তার সঙ্গে দেখা করতো না সাবা। তবে অফিসে কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেও দেখা না পেয়ে চলে গেছে, এ নিয়ে কথা উঠবে। সাবার কলিগরা এমনিতেও তার সাফল্য ঈর্ষান্বিত হয়ে থাকে, তাকে খুব একটা ভালো চোখেও দেখে না। সুযোগ পেলেই টেনে নিচে নামানোর চেষ্টা করে। তার উপরে এমন একটা ঘটনা চোখের সামনে ঘটতে দেখলে সাংবাদিকতার সমস্ত জ্ঞান কাজে লাগিয়ে চট্টকতার গুঞ্জনে মেতে উঠবে। সাবা গম্ভীর গলায় বলল, পাঠিয়ে দাও। ফাহিম হাসি মুখে প্রবেশ করলো সাবার কেবিনে। তার হাসিটা দেখে রীতিমতো গা জ্বলে গেল সাবার। সাবা উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেন এসেছো ফাহিম? তোমাকে আমি বলেছি না যে হুটহাট আমার সাথে দেখা করাটা এখন আর মানায় না তোমায়? সাবা হুট করে রেগে যাওয়ায় ফাহিম কিছুটা ভড়কে গেল। কাল তার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে ভেবেছিল আজও সাবা তাকে সাদরে গ্রহণ করবে। ফাহিমের বিস্মিত মুখটা সংবিত ফিরিয়ে দিল আবার ফাহিমের বিস্মিত মুখটা সংবিত ফিরিয়ে দিল সাবার। কি করছে এসব সে? সাফকাতের হুমকি ধুমকিতে প্রভাবিত হয়ে অন্যের সঙ্গে দুর্ব্যবহার করছে? যতই হোক, ফাহিম তার প্রাক্তন হোক না কেন, কারো সঙ্গে দুর্ব্যবহার করা সাবাকে মানায় না। তার আদর্শে দুর্ব্যবহারের স্থান নেই। সাবা নিজেকে ধাতস্থ করে বলল, সরি, আমি। ফাহিম কোমল স্বরে বলল, ইটস ওকে সাবা, আমি বুঝতে পারছি তোমার ভেতর দিয়ে কি যাচ্ছে। সাবা ভ্রু কুচকে বলল। কি বুঝতে পারছো? ফাহিম সামান্য হেসে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়েই বলতে হবে? সাবা তার মুখোমুখি থাকায় চেয়ারে ইশারা করে বলে। হ্যাভ আ সিট। ফাহিম নিঃশব্দে বসে। সাবা নিজেও বসলো তার মুখোমুখি। তীক্ষ্ণ গলায় বলল, কি বুঝতে পারছো বলো? ফাহিম ইতস্তত করে বলল, এতগুলো বছর আমাদের দেখা হওয়ায় আমার ভেতরে যে ইমোশনগুলো কাজ করছে সেগুলো নিশ্চয়ই তোমার ভেতরেও কাজ করছে। সাবা বিরক্ত ভঙ্গিতে বলল। কি ইমোশন কাজ করছে তোমার ভেতরে? ফাহিম কাঁপা কাঁপা গলায় বলল, বারবার সেই পুরনো সময়টাতে হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সব ঠিক আগের মতোই আছে। আমরা এখনো নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হওয়া ছেলে মেয়ে। তোমারও এটাই মনে হচ্ছে, তাই না? সাবা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে কঠিন গলায় বলল। আমার কাছে এসব ফিল্মি ইমোশনের কোনো দাম নেই। কফি চলবে? সাবা কঠিন বাক্যে মনক্ষুণ্ণ হলেও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ফাহিম বলল, অবশ্যই। বছর পাঁচেক আগে ফাহিমের সঙ্গে সাবার যে সম্পর্কটা ছিল, তাকে সে ঠিক প্রেমের সম্পর্ক বলে মানে না আজও। তার মতে ওটা তার অপরিণত বয়সের ভুল। ইউনিভার্সিটিতে এসেও সাবার মধ্যে যথেষ্ট ইনম্যাচুরিটি ছিল। পরিবারে আদরে আদরে যাদের শৈশব কৈশোর কাটে, পরিপক্কতা তাদের স্পর্শ করে ধীর গতিতে। আজকের এই পরিপক্কতা তো সাবা অর্জন করেছে বহু পরে, জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে। ইউনিভার্সিটিতে প্রথম প্রথম সাবা লক্ষ্য করে ক্যাম্পাসে যেখানেই চোখ যায় সেখানেই জুটে। ক্যাম্পাসের মধ্যে তেমন সাহস না পেলেও ক্যাম্পাসের বাইরে পা রাখলেই দেখা মিলত
তাদের প্রেমের দৃশ্য। হাত ধরাধরি করে হাঁটা, একে অপরকে ফুচকা খাইয়ে দেওয়া, এসব দৃশ্য সাবার মধ্যে বিচিত্র এক শূন্যতা সৃষ্টি করে। তার মনেও ইচ্ছে জাগে কারো হাত ধরে হাঁটার, কারো হাতে ফুচকা খাওয়ার। এমনই একটা সময় তার জীবনে আসে ফাহিম। ক্যাম্পাসে তাদের পরিচয় হয়, দুজনে এক কমন ফ্রেন্ড দীপিকার মাধ্যমে। পরিচয়টা সাদামাটাভাবে হলেও ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। ফাহিম নিজেই ফেসবুকে সাবাকে খুঁজে বের করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরিচিত বলে সাবাও অ্যাকসেপ্ট করে নেয়। প্রায় তাদের কথা হতো শুরু হয় মেসেঞ্জারে। একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে সাবা, ফাহিম তাকে অচিন্তনীয় পরিমাণে পাত্তা দিচ্ছে। মেসেঞ্জারে একটা মেসেজ করলে মুহূর্তের মধ্যেই তার রিপ্লাই দিচ্ছে। দেখা হলে ভদ্রভাবে কথা বলছে, তার হাতে হ্যাঁ মেলাচ্ছে। সাবা কোনো ভারী ব্যাগ নিয়ে ক্যাম্পাস দিয়ে হেঁটে গেলে ফাহিম কোথা থেকে যেন ছুটে এসে তার হাত থেকে ব্যাগটা নিয়ে যাচ্ছে। একদিন কথায় কথায় সাবা বলেছিল তার পুরান ঢাকার চমচম খেতে ইচ্ছে করছে। পরদিন ক্যাম্পাসে ফাহিম হাজির শেষ চমচম নিয়ে। একে তো অন্যের প্রেম করা দেখে শূন্যতায় আচ্ছন্ন সাবা, তার উপরে আচমকা একটা ছেলের কাছ থেকে এতটা পাত্তা পেলে তার মতো অপরিবিজ্ঞ মেয়ের পক্ষে গলে পড়াই স্বাভাবিক। সাবাও গলে গেল। নিজেদের অজান্তেই তারা একে অপরের জীবনের একটা অংশ হয়ে দাঁড়ালো। ক্লাস শেষে তারা কতক্ষণ ঘোরাঘুরি করবে, গল্প করবে। ফাহিম সাবাকে তার বাইকে করে বাসায় নিচে নামিয়ে দিয়ে যাবে। ঘুমানোর আগে তারা একে অপরকে নিজেদের পুরো দিনের কর্মকাণ্ড বলবে। এটা হয়ে দাঁড়ালো তাদের অলিখিত রুটিন। এই রুটিনে হেরফের হলেই বিরক্তিতে দিশেহারা হয়ে যায় তারা। একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ ফাহিম জিজ্ঞেস করে বসলো, আচ্ছা সাবা, আমরা কি প্রেম করছি? এই প্রশ্নটা শুনে সাবার হৃদস্পন্দন বেড়ে গেল এক লাফে। চিন্তায় পড়ে গেল সে নিজেও। একই সঙ্গে উপলব্ধি করলো ফাহিমের সঙ্গে তার সম্পর্কটা আর বন্ধুত্বের গণ্ডির মাঝে আবদ্ধ নেই। অলিখিত প্রেম করতে শুরু করলো তারা। তবে এই প্রেমে বন্ধুত্বটাই সব থেকে বেশি জায়গা দখল করে নিয়েছিল। ফাহিম সাবা ফাহিমকে বোঝে, ফাহিমকে বোঝে সাবা। একজনের কোনো সমস্যা পড়লে নিশ্চিত তাকে অপরজনের সমাধান করে দেবে। একে অপরের দুঃখ কষ্টগুলো তারা আপন করে নেয়। ব্যর্থতায় অনুপ্রেরণা যোগায়। আদর্শ বন্ধুত্বের এগুলোই তো লক্ষণ। তবে সাবার কখনো মনে হয়নি এ ছেলেটাকে না পেলে সে মরেই যাবে। মেয়েরা নাকি প্রেমে পড়লে যার প্রেমে পড়েছে তার সঙ্গে বিয়ের স্বপ্নও দেখে ফেলে। অথচ প্রেমের পুরো সময় সে স্বপ্ন সাবা একবারও দেখেনি। তবে ফাহিমের প্রতি তার এক আকর্ষণ ছিল ঠিকই। তাকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে ক্যাম্পাসের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে একটা সুপ্ত গর্ববোধ হতো। সেমিস্টার ব্রেকে সাবা ঘরবন্দি। যদিও ও বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার অজুহাতে সে ঘর থেকে বেরিয়ে যেত, তবে রোজ রোজ বের হওয়া তার পক্ষে সম্ভব না। দেখা করাও আচমকা কমে গেল দুজনের। চোখের আড়াল মানেই মনের আড়াল, এই সত্য প্রমাণিত হলো ফাহিমের ক্ষেত্রে। সাবার প্রতি তার নির্ভরতাও কমে এলো। সাবাকে পাত্তা দেওয়া কমে এলো। সাবার মেসেজ এখন সে দেরিতে সিন করে, কখনো সিন করেই রেখে দেয়। রিপ্লাইও দেয় না, ফোনে ছোট ছোট উত্তর দেয়। অন্যান্য প্রেমিকাদের মতো এই নিয়ে ফাহিমের সঙ্গে ঝগড়াঝাটি করে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয়নি সাবা। উল্টো তাকে সময় দিয়েছে, ভেবেছে ক্লাস শুরু হলে আবার সবটা আগের মতো হয়ে যাবে। কিছু তো আগের মতো হলোই না, কিন্তু সবটা পাল্টে গেল। সাবা লক্ষ্য করলো দেখা করতে এলেও ফাহিম উদ্ভ্রান্তের মতো আচরণ করে। তার কথাগুলো আর তার মন দিয়ে শোনে না। হঠাৎ হঠাৎ চমকে ওঠে, চোখ দুটো সর্বক্ষণ রক্তিম বর্ণ ধারণ করে থাকে। ভালো সাংবাদিকের লক্ষণ তখন থেকে ফুটে উঠতে শুরু করেছিল সাবার মাঝে। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে এসে ফাহিমকে। অদ্রিকার কাছ থেকেই ফাহিমের বাড়ির ঠিকানাও জোগাড় করে সাবা। কয়েকজন বন্ধুর সঙ্গে ইউনিভার্সিটির কাছাকাছি একটা ভাড়া বাড়িতে থাকতো। একা যাওয়ার সাহস করে উঠতে পারেনি বলেই সঙ্গে অরুণ সহ আরো কয়েকজন বান্ধবীকে নিয়ে যায় সাবা। বাড়ির দরজা খুলে যেতেই সত্য প্রমাণিত হয় সাবার ধারণা। বাড়ির ভেতরে বসেছে মাদকের আড্ডা। মেঝেতে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কতগুলো খালি সিরিজ। একটা প্লাস্টিকের টেবিলের উপর কয়েকটা কাচের বোতলের মাদকদ্রব্য। সবাই একটু এগিয়ে যেতেই দেখে ভয়ানক এক দৃশ্য। ক্যাম্পাসের সব থেকে ভদ্র ছেলেটা ঠোঁটের কাছে সরু একটা কাগজের মতো ধরে সেবন করছে মাদক। সবাই বুঝতে পারছিল ফাহিম খারাপ সঙ্গের পাল্লায় পড়ে একটা ভুল করেছে। দুরবস্থায় ছেড়ে যায়নি তাকে। অনেকদিন পর সেমিস্টার ব্রেক শেষে ইউনিভার্সিটি খুলতেই সবার তৎকালীন ভিসির কাছে গিয়ে জানায়
এই ইউনিভার্সিটির কয়েকজন ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে। সাবা ফাহিমের ভালো চেয়েছিল বলে এই পদক্ষেপ নিয়েছে। নিজেও বোঝাতে পারতো, তবে তাতে বিশেষ কোনো কাজ হতো না বলে সে মনে করে না। মাদকে যারা আসক্ত তাদের কোনো কিছুতেই বুঝিয়ে লাভ হয় না। কর্তৃপক্ষ ফাহিম সহ তার বন্ধুদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। শাস্তিস্বরূপ তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সে সঙ্গে তাদের রিহাবে পাঠানোরও ব্যবস্থা করে। গোটা ক্যাম্পাস তখন সাবার এই সাহসী উদ্যোগের প্রশংসায় ভাসছে। হঠাৎই ফাহিমের ফোন এলো সাবার আগে। রীতিমতো ক্রুদ্ধ গলায় সে বলল, আমার এত বড় ক্ষতি তুমি কিভাবে করতে পারলে সাবা? তোমার মতো মানুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়া কোনো মানেই হয় না। সাবাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় ফাহিম। সেই সম্পর্ক সুন্দর কোনো বাঁকে মোড় নিতে পারত। সেই সম্পর্কের ইতি ফাহিম টানে মাত্র 18 সেকেন্ডের একটা ফোন কলে। কফি এসে গেছে। নিঃশব্দে কফির কাপে চুমুক দিল সাবা। ফাহিম ইতস্তত করে বলল, সাবা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? সাবা নির্বিকার ভঙ্গিতে বলল। এই প্রশ্নের উত্তর গতকাল দিয়েছি। ফাহিম কয়েক মুহূর্ত চুপ করে থেকে দমে যাওয়া কণ্ঠে বলে, বিশ্বাস করো সাবা, তখন আমি একদমই ইম্যাচিউর ছিলাম। কোনটা ঠিক কোনটা বেঠিক, কে ভালো কে খারাপ, এগুলো বোঝার ক্ষমতা আমার মধ্যে ছিল না। না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তাছাড়া তোমার কারণে আমারও তো ক্ষতি কম হয়নি। সাবা ক্ষীণ হাসি দিয়ে বলে, তাই নাকি? ক্ষতি হলে আজ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতে না, বিদেশে এত বড় একটা চাকরি করতে পারতে না। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা তো এখন বুঝি সাবা। তোমার কাছে সেজন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। কিন্তু তখন বুঝতে পারিনি আমার জীবনে সব থেকে মূল্যবান মানুষ যা ছিলে তুমি, অথচ সেই তোমাকেই ধরে রাখতে পারিনি। সাবা কঠিন গলায় বলল, যা হয় ভালোর জন্যই হয়। তুমি আমার জীবনে মোটেও মূল্যবান কেউ ছিলে না। সম্পর্কটা ভেঙে দিয়েছিলে বলেই তো বুঝতে পেরেছিলাম তুমি আমার জীবনে একটা ভুল ছাড়া আর কিছুই নও। না হলে হয়তো বুঝতে বুঝতে বেশি দেরি হয়ে যেত। ফাহিম আহত গলায় বলল। ভুল? আহত দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে রইল সাবার দিকে। তার অভিব্যক্তি এমন যেন কয়েক হাজার সূচ একসঙ্গে ফুটিয়ে দেওয়া হয়েছে তার শরীরে। ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে নিচু গলায় গল্প করে কাটানো ভুল? রাতের পর রাত জেগে ফোনে কথা বলা ভুল? একদিন দেখে না হলেও তো আমাদের অস্থির হয়ে পড়াটা ভুল? সাবা হেসে ফেলে, বলে, কি আশ্চর্য, তুমি দেখি অস্ট্রেলিয়ায় গিয়ে আরো কয়েক গুণ ফিল্মি হয়ে ফিরে এসেছো। ফাহিম গম্ভীর গলায় বলল। সাবা তার ছেলের ভঙ্গিতে বলল, আমাদের মধ্যে যা ঘটেছে তা নিয়ে এত ভাবনা চিন্তা করার কিছুই নেই। তখন বয়স কম ছিল আর আবেগ বেশি। তাছাড়া আমাদের সম্পর্কটা টিকে ছিল কয়দিন, বড়জোর 6 মাস। ফাহিম স্পষ্ট স্বরে বলল, 7.5 মাস। ওই একই কথা, সময় অল্প, কিন্তু এই 7.5 মাস আমাকে কঠিন একটা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? আমি তোমাকে প্রচুর অ্যাটেনশন দিতাম, জানো, কেয়ার করতাম, তোমার দুশ্চিন্তা হতো তোমার জন্য। কিন্তু তোমার সঙ্গে এই 7.5 মাস নষ্ট করে আমি শিক্ষা পেয়েছি, যারা এই অ্যাটেনশন কেয়ার দুশ্চিন্তার যোগ্য নয় তাদেরকে এসব দিতেই হয় না। সিগারেটের ধোঁয়া ছেয়ে গেছে গোটা বসার ঘর। এই ধোঁয়া বাড়ির থমথমে পরিবেশটাকে আরেকটু বেশি থমথমে করে তুলছে। বাড়ি মোটামুটি নীরব হয়ে গেছে। আতি আলম ঘুমোতে চলে গেছেন। শ্যামা নিজের ঘরে পড়তে বসেছে। কয়েকজন স্টাফ যে যার মতো কাজে ব্যস্ত। তবুও বাড়ির মধ্যে একটা অস্পষ্ট গাম্ভীর্য যেন সকলেই টের পাচ্ছে। গাম্ভীর্যের কারণটা সাফকা। অন্যান্য দিন বাইরে থেকে ফিরে এসে শাওয়ার নিয়ে আবারও স্টাডি রুমে কিংবা ছাদে সুইমিং পুলে পা ডুবিয়ে কাজে বসে যায়। আজ সেসবের কিছুই করছে না। বাড়ি ফিরে ঠায় বসে আছে বসার ঘরের সোফায়। একের পর এক সিগারেট টানছে অনবরত। তার চোখে মুখে ভয়ঙ্কর কাঠিন্য। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে আছে। তার ভেতরে ভেতরে যে কি মারাত্মক রাগ খেলে বেড়াচ্ছে তা বাইরে থেকে যে কেউ বুঝতে পারবে।
সাফকাত বুঝতে পারছে না তার রাগের কারণটাকে। সাবা নাকি সে নিজে? নিজের উপরেই তার রাগটা সব থেকে বেশি হওয়া উচিত। দেশের সব থেকে বড় বিজনেসম্যান যে মানুষটা, এত এত দায়িত্ব যার কাঁধে, সে কিনা সর্বক্ষণ আচ্ছন্ন হয়ে থাকবে একটা মেয়ের চিন্তায়। ঠিক এ কারণে নারী জাতিকে বরাবর এড়িয়ে চলেছে সে। এদের প্রধান কাজই হলো পুরুষের কাজে ব্যাঘাত ঘটানো। এই সাবার কারণেই আজ সিনে ব্লাস্টের মিটিংটা শেষ মুহূর্তে ক্যান্সেল করতে হলো আশাধকের প্রযোজনা প্রতিষ্ঠানকে। ফিল্মে যে ছেলেটাকে স্পাই হিসেবে পাঠানো হয়েছে সে এসেছিল আজ। তাকে জরুরি কয়েকটা বিষয় বুঝিয়ে দেওয়া ছিল, কিন্তু না, এ সাবাই যত নষ্টের গোড়া। এই মেয়েটার কারণেই মেজাজটা এমনভাবে বিগড়ে গেল যে আর কোনো কাজেই মন বসাতে পারলো না সাফকাত। সোজা চলে এলো বাসায়। কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে একজন স্টাফ ব্যস্ত পায়ে বেরিয়ে এসে দরজার দিকে পা বাড়ালো। তাকে হাতের ইশারায় থামালো সাফকাত। স্টাফ তার চক্ষুর তীক্ষ্ণতায় তটস্থ হয়ে আবারও ফিরে গেল রান্নাঘরে। কলিং বেল আরো বেশ কয়েকবার বাজলো। সাফকাত ঠিক আগের ভঙ্গিমায় সিগারেটের লম্বা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ছে। উঠে গিয়ে দরজা খোলার কোনো লক্ষণ তার মাঝে প্রকাশ পেল না। কলিং বেল অনবরত বেজেই যাচ্ছে, তবুও সাফকাত ধীরে সুস্থে সিগারেটটা শেষ করে তবেই পা বাড়ালো দরজার দিকে। দরজা খুলতেই দেখা মিলল সাবার। সেই কোন সকালে বেরিয়েছে, দিনভর খাটাখাটনি করে ক্লান্ত বিধ্বস্ত মেয়েটা। দেরিতে দরজা খোলায় স্টাফের উপর বিরক্ত প্রকাশ করতেই যাচ্ছিল, তবে আত্মসংবরণ করলো সাফকাতকে দেখে। সাফকাতকে দেখে বললে অবশ্য ভুল হবে, সাফকাতের রক্তচক্ষু দেখে। ছেলেটার মাঝে ভয়ানক রাগ দেখতে পাচ্ছে সে। এতটা রাগের আগে কোনোদিন দেখেছে বলে মনে পড়ছে না। রাগের কারণ সাবার জানা, নির্ঘাত সে কোনো না কোনো ভাবে জেনে গেছে আজ অফিসে ফাহিমের আগমনের কথা। জানুক গিয়ে, সাবার তার ভয়ে প্রকৃতি নিজেকে তো গুটিয়ে রাখবে না। সে তো ফাহিমের সঙ্গে প্রেম করছিল না, তার কয়েকটা ভুল ধারণা ভাঙিয়ে দিচ্ছিল কেবল। সাবা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে সাফকাতকে পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকে সিঁড়ির দিকে পা বাড়ায়। মাঝপথে তার বাহু আঁকড়ে ধরে। তাকে আটকায় সাফকাত। এত জোরে তার বাহু আঁকড়ে ধরেছে যে ব্যথায় রীতিমতো কেঁপে উঠল সাবা। সাবাকে কিছু বলার, কোনো প্রকার প্রতিক্রিয়া দেখানোর অবকাশ না দিয়ে সাফকাত তাকে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। সাবা ব্যথা আর সহ্য করতে না পেরে বলল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। তার আকুতি বোধহয় পৌঁছাতে ব্যর্থ হলো সাফকাতের কর্ণকুহরে। গম্ভীর মুখে দীপ্ত পায়ে সিঁড়িগুলো বেয়ে সে উঠে গেল সাবাকে নিয়ে। নিজের ঘরে সাবাকে এনে দরজা লক করে দিল সাফকাত, তবুও হাতটা ছাড়ছে না। সাবা আবারও অস্থির গলায় বলল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। সাফকাত আরো জোর দিয়ে তার বাহু আঁকড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শুধু আমি ছুতে গেলেই ব্যথা পাও, নাকি তোমার বয়ফ্রেন্ডের স্পর্শেও একই হাল হয় তোমার? মোটেও অবাক হলো না সাবা। মনে মনে প্রস্তুতি নিয়ে রেখেছিল ফাহিমকে নিয়ে আবারও সন্দেহ করবে সাফকাত। সাবা তার হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে বলল, আপনি আবারও আজে বাজে কথা শুরু করেছেন। সাফকাত অগ্নিকণ্ঠে বলল, আজে বাজে কথা না, আমি যা বলি তাই তো তোমার কাছে আজে বাজে মনে হয়। এখন আমি বলবো আজ তোমার বয়ফ্রেন্ড তোমার অফিসে গিয়েছিল, এখন নিশ্চয়ই বলবে না সেটাও আজে বাজে কথা? কথা বলতে বলতে আলগা হয়ে এসেছিল সাফকাতের হাতের বাঁধন। এই সুযোগে সাবা তড়িৎ গতিতে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, প্রথমত, ফাহিম আমার বয়ফ্রেন্ড না, আর দ্বিতীয়ত, অফিস এটা পাবলিক প্লেস। এখানে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে দেখা করতে আসতেই পারে। আমার অফিসে প্রতিদিন অনেক মানুষ আসে কাজের জন্য। সাফকাত তাচ্ছিল্যে স্বরে বলল, অফিস পাবলিক প্লেস, কিন্তু তোমার কেবিন তো না। সাবা ভ্রু কুচকে বলল, কি বলতে চাচ্ছেন? সাফকাত উত্তপ্ত স্বরে বলল, তোমার অফিসে প্রতিদিন যে এত এত মানুষ আসে, তারও প্রত্যেকে কি টানা ৪৫ মিনিট তোমার কেবিনে কাটায়? অবিশ্বাসের দৃষ্টিতে সাবা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সাফকাতের দিকে। এই কি সেই মানুষটা যে তাকে অতীতের ক্ষতগুলো ভুলে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছে? এই কি সেই মানুষ যে তাকে ট্রমাগুলো থেকে পালিয়ে না বেঁচে তাদের মোকাবেলা করতে শিখিয়েছে? বিভ্রান্তির প্রচন্ড এক সাগরে গা ভাসিয়ে বেড়াচ্ছে সাবা। বড্ড অচেনা লাগছে এই মানুষটাকে আজ। ছোট্টখাট্ট সন্দেহ তো যে কেউই করে, তবে সাফকাত রীতিমতো তার চরিত্রে আঘাত আনার চেষ্টা করছে।
সাবা লম্বা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, দেখুন, ফাহিম শুধুমাত্র আমার সাথে কথা বলতে এসেছিল। অতীতে আমাদের মধ্যে যা হয়েছিল তার জন্য সরি বলতে এসেছিল। সাফকাত বাঁকা হাসি দিয়ে বলল, বাহ, চমৎকার। আজ সরি বলছে, কাল ভালোবাসি বলবে, পরশু তোমাকে ওর খালি ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব দেবে। এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না সাবা। রাগে ফেটে পড়ে বলল, আপনি চুপ করবেন? সেই তখন থেকে একটার পর একটা নোংরা কথা বলে যাচ্ছেন। তুমি নোংরা কাজ করলে কোনো দোষ নাই, আর আমি নোংরা কথা বললেই যত দোষ। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো সাবা। সাফকাতের এক একটা কথা যেন বিষ মাখা এক একটা তীরের মতো তার বুকে এসে বিঁধছে। বিষের তীব্রতায় ছটফট করে উঠছে তার হৃদয়টা। ছটফট করাটা অস্বাভাবিক কিছু নয়, যা সে করেনি তার জন্য এভাবে কেউ কখনো আক্রমণ করেনি তাকে। সাবা জোর গলায় বলল, আমি কোনো নোংরা কাজ করিনি। মনে মনে গল্প বানানো বন্ধ করুন। সাফকাত থমথমে গলায় বলে, তাহলে ৪৫ মিনিট বন্ধ কেবিনে কি করছিলে ওই ছেলেটার সাথে? পুরনো প্রেমিককে পেয়ে ভুলে গেছো যে তুমি বিবাহিত? সাবার হঠাৎ কি যে হলো, সুতীব্র রাগ খেলে গেল তার সর্বাঙ্গে। এই রাগের উৎস কেবল সাফকাতের বিষ-মাখা তীরগুলো নয়, জীবনের পদে পদে নাও এক একটা ভুল সিদ্ধান্ত, এক একটা ভুল উপলব্ধি এই রাগের কারণ। সাফকাতকে বিয়ে করা, তার প্রতি ক্ষণিকের মোহকে ভালোবাসা হিসেবে গণ্য করা, এই এক একটা আক্ষেপ কয়েক গুণ বাড়িয়ে দিল সাবার রাগ। সাবার রাগে ফেটে পড়ে বলল, আমি করতে চেয়েছিলাম এই বিয়ে, নাকি আমি টিকিয়ে রাখতে চেয়েছিলাম বিয়েটা? সাফকাত শীতল গলায় বলল, ও, তার মানে তুমি স্বীকার করছো নিজের কুকীর্তির কথা? সাবা উচ্চস্বরে অস্থির ভঙ্গিতে বলল, মোটেই না। আমি শুধু বলছি, আপনি কোন অধিকারে আমার সঙ্গে চেঁচামেচি করছেন? আমি তো চাইনি আপনাকে বিয়ে করতে। আপনার বউ হয়ে এই বাড়িতে থাকতে চাইনি আমি, আপনিই জোর করে রেখে দিয়েছেন আমায়। আমি তো সেই প্রথম দিন থেকেই বলে আসছি ডিভোর্সের কথা, তবুও আপনি আমায় ডিভোর্স দেননি। সেটা আপনার ব্যর্থতা। এখন আমার যা ইচ্ছে আমি তাই করব। আমি যদি অন্য কারোর সাথে প্রেম করেও বেড়াই, তাতে আপনার কি? সাবা হয়তো আরো কিছু বলতে চাচ্ছিল, বলার সুযোগ আর পেল কই। তার আগে প্রচন্ড গতিতে একটা চড় এসে পড়লো তার গালে। চড়ের জোর এতটাই ছিল যে ডাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। বিস্ময় ভরা দৃষ্টিতে সাবা তাকালো সফকাতের দিকে। চড় মেরে কোনো অনুশোচনা নেই তার মাঝে, উল্টো ভয়ানক রাগে ফুঁসছে সে। সাবার বিশ্বাসই হচ্ছে না তার সঙ্গে এমনটাই হলো। যে মেয়েটা কোনোদিন বাবা মা ভাইয়ার কাছে মার খায়নি, সে কিনা চড় খেলো স্বামীর হাতে। সাফকাত তার খুব কাছে এগিয়ে এসে দুহাতে তার দুবাহু আঁকড়ে ধরে বলল, খুব সাহস বেড়েছে তাই না? আর একবার যদি আমার কানে আসে তুমি ওই ছেলেটার সাথে দেখা করেছো, হাত পা ভেঙে সারা জীবনের জন্য এই বাড়িতে বন্দি করে রাখবো। সাবার পেছনে একটা সোফা ছিল, তাকে রীতিমতো ধাক্কা দিয়ে সোফার উপরে ফেলে ভয়ানক প্রলয়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল সাফকাত। একটা চড়ে কি বা এসে যায়, হয়তো কিছুই না, কিন্তু কেন মারবে সাফকাত? কে দিয়েছে তাকে সেই অধিকার? একটা কাগজে সাইন করে সাবার গায়ে হাত তোলার লাইসেন্স পেয়ে গেছে সে। আইন তো তাকে বলেছে সাবাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে, তার সব ধরনের দায়িত্ব নিতে, গায়ে হাত তুলতে বলেনি। বেশ, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়তো চরটা মেরে ফেলেছে, সে নিয়ে সাবা খুব একটা ভাবছেও না। চরের থেকেও যে জিনিসটা সাবাকে বেশি আঘাত করেছে তা হলো তার কথাগুলো। আজ সরি বলছে, কাল ভালোবাসি বলবে, পরশু তোমাকে ওর খালি ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব দেবে। রীতিমতো সাবার চরিত্রে আঘাত এনেছে সে, এসব আর মেনে নেওয়া যায় না। 7 মাস ধরে ছেলেটা মানসিকভাবে অত্যাচার করে আসছে তাকে, আজ তো গায়ে হাত তুললো। সাবা কেন এসব অত্যাচার সহ্য করবে? সে তো গবেচারী অসহায় কোনো মেয়ে নয়, সুশিক্ষিত আত্মনির্ভরশীল একটা মেয়ে সাবা। ভালো চাকরি করছে, সমাজে একটা সম্মান আছে, সে কেন সাফকাতের হাতের পুতুল হয়ে থাকতে যাবে? ধীরে ধীরে উঠে বসলো সাবা। বাইরের পোশাকে এতক্ষণ বিছানায় পড়েছিল অন্ধকার ঘরে। অন্যমনস্ক ভঙ্গিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, গোসল সরে ডিনারও করলো। পুরোটা সময় তার ও মস্তিষ্ক গভীর চিন্তায় ভাবনায় আচ্ছন্ন ছিল। এতদিন সে বুঝতে পারেনি, তবে আজ সে বেশ বুঝতে পারছে সবাই মিলে তাকে বন্দী করে রেখেছে অদৃশ্য এক বেড়া জালে। চাইলেও এই বন্দি দশা থেকে মুক্তি পাচ্ছে না সাবা। বাবা মায়ের কাছে সে বহুবার গেছে ডিভোর্সে আর্জি নিয়ে, উল্টো পাল্টা কি সব বুঝিয়ে তারা আবারও পাঠিয়েছে এই বাড়িতে। এদিকে সাফকাতকে ডিভোর্সের কথা বললেই তো আক্রমণাত্মক হয়ে উঠে সে। তাহলে কি করবে সাবা? চিরকালে দমবন্ধকর জীবন বয়ে বেড়াবে?
আগে থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল মেয়েটা। এই বিয়ের পর থেকে তো জোড়া লাগা তো দূরে থাক, উল্টো আরো সূক্ষ্মভাবে ভেঙে গেছে সে। নিজেকে এই বন্দি দশা থেকে মুক্ত করার পথ নিজেই বের করতে হবে। সাবা সকলকে বুঝিয়ে দেবে সে কারো হাতের পুতুল নয়। নিজের ফোনটা হাতে তুলে নিল সাবা। খুব ভালো করেই জানে সে এই ফোন ট্র্যাপ করা। তার প্রত্যেকটা কথোপকথন দূর থেকে শুনে সাফকাত। তাকে শোনানোর জন্যই সাবা ডায়াল করলো তার মায়ের নম্বরে। ওদিকে এত রাতে মেয়ের ফোন পেয়ে যার পরনায় চমকে উঠলেন ফাহমিদা বেগম। তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে বললেন, কি ব্যাপার সাবা, তুই ঠিক আছিস? সাবা গম্ভীর গলায় বলল। ঠিক থাকবো না কেন? মা শোনো, আমি আসছি। ফাহমিদা বেগম অবাক গলায় বললেন। কোথায়? সাবা বিরক্ত গলায় বলল। কোথায় আবার? বাড়িতে। ফাহমিদা বেগমের বিস্ময়ে নির্ঘাত চক্রবৃদ্ধি হারে বেড়ে গেছে। বিয়ের পর সাবা বাড়িতে পা রাখেনি। বাড়ির সব কটা ঘরে সে দেখে তার ভাইয়াকে। ভাইয়ার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে তার ঝুলন্ত প্রাণহীন দেহটা। যন্ত্রণাগুলো এড়াতে সাবা সে কারণে বাড়ি থেকে দূরে সরে গেছে। ফাহমিদা বেগম আর আমির রহমান বহুবার তাকে ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সে সাবাই কিনা আজ নিজ থেকে যেতে চাইছে ওই বাড়িতে। ফাহমিদা বেগম বিস্ময়ে বলে ওঠেন, তুই বাড়িতে আসবি? সত্যি? সাবা গম্ভীর গলায় বলল। কেন যেতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু তুই তো বাড়িতে আসিস না এখন আর। দীর্ঘশ্বাস ফেলল সাবা। আহনাফের স্মৃতিগুলো এড়াতেই ওই বাড়িতে যায় না সাবা। তবে তাকে এই বন্দি দশা থেকে তো মুক্তি পেতে হলে ও বাড়িতেই যেতে হবে। ভাইয়া আজ পৃথিবীতে থাকলে নির্ঘাত তাকে এভাবে সকলের হাতে বন্দি হয়ে থাকতে দিত না। সাবা ভ্রুকুচকে কাঠিন্যের স্বরে বলে। কোনোদিন যাই না, আজ যাব। আজ রাতে ওখানেই থাকবো। ফাহমিদা বেগম উদ্বিগ্ন গলায় বলেন, কোনো সমস্যা হয়নি তো সাবা? কিছুই হয়নি, এমনি যেতে ইচ্ছে করলো তাই যাচ্ছি। তড়িঘড়ি করে বাইরে যাওয়ার প্রস্তুতি নিল সাবা। সাফকাতকে তবুও বিশ্বাস নেই। সাবা হুট করে এবার রাতে বাড়ি বেরিয়ে যাওয়া নিয়ে আবার উল্টোপাল্টা সন্দেহ করে বসবে না তো। সেটাই এড়ানোর জন্যই সাবা টোকা দিল শামার দরজায়। শামা জেগেই ছিল। দরজা খুলে হাসি মুখে বলে, আরে ভাবি, এসো। সাবা যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল। এখন আর যাবো না শামা, আমি একটু বাড়ি যাচ্ছি, তোমাকে বলতে এলাম। শামা অবাক গলায় বলল। এত রাতে? সাবা এক মুহূর্ত ভেবে বলল, হ্যাঁ, আসলে মা ফোন করে বললো কি একটা ইমার্জেন্সি আছে, তাই তার তড়িঘড়ি করে যাচ্ছি। আঙ্কেলের শরীর ঠিক আছে তো? সাবা আশ্বস্ত করা ভঙ্গিতে বলল। হ্যাঁ, মনে হলো অন্য কোনো সমস্যা, যে গিয়ে দেখি। এমনিতেই তো অনেকদিন যাই না, আজ রাতে ওখানেই থাকবো। মা তো ঘুমিয়ে পড়েছে, তাই বলে যেতে পারলাম না। মা উঠলে বলে দিও। শামা মিষ্টি গলায় বলল। ঠিক আছে ভাবি। সাবা খানিকক্ষণ ইতস্তত করে বলল, আর আম, তোমার ভাইয়া বাড়ি ফিরলে তাকেও বলে দিও। শামার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো সাবা। সামনের সিটে সফকাতের নিয়োগ করা ড্রাইভার আর বডিগার্ড জহুরুল। গাড়ি চলছে ঢাকার নীরব রাস্তায়। এদিকে সাবা মগ্ন গভীর চিন্তায়। কালকের মধ্যেই তার মুক্তির সব বন্দোবস্ত সেরে ফেলতেই হবে। এক হাতে শক্ত করে ছুরিটা চেপে ধরে রেখেছে সফকাত। এই হাত দিয়েই কিছুক্ষণ আগে সাবার গালে চড় মেরেছিল সে। স্বচ্ছ কাচের টেবিলে ভেসে যাচ্ছে তার রক্ত। তাতে অবশ্য বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। ছেলেটার কি ব্যথা অনুভব হয় না? হয়তো না হলে আরেক হাত দিয়ে কি এভাবে অনায়াসে ড্রিঙ্ক করতে পারতো সফকাত? সাবাকে ঠিক ওই জায়গায় ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। গাড়ি নিয়ে সোজা চলে আসে দ্য প্যারাডাইসে। নিজের প্রেসিডেন্সিয়াল স্যুটে ড্রিঙ্কসের নেশায় ডুবে ভেতরকার অস্থিরতা দূর করতে ব্যস্ত সে। সাফকাত আলম এমনই একটা মানুষ যার জীবনে কোনো আফসোস নেই, কোনো আক্ষেপ নেই। সে যা করে যথেষ্ট ভেবেচিন্তে করে। তার ধারণা ভুল সে কোনো কালেই করতে পারে না। আজ সে ধারণা শূন্য মিলিয়ে গেছে। ভুল সে করেছে বটেই। ভুলের জন্য অনুতাপেরও কমতি নেই তার মাঝে। এই যে সাবাকে তার নিয়ন্ত্রণ করার প্রবণতা। সে যা চাইবে সাবা তাই করবে, এমনটা প্রত্যাশা করায় কোনো ভুল আছে বলে সে মনে করে না। সাবার ভালো এটা চায় বলেই তো হয়তো তার উপর নজরদারি করতে গিয়ে নিজেকে বাধা পর্যন্ত দেয় না। তবে আজ সে যা করেছে তার নেহাতি বাড়াবাড়ি। সাফকাত চায় না সাবা তার প্রাক্তনের সাথে দেখা করুক, কথা বলুক, বন্ধুত্বে জড়া। ফাহিম তার প্রাক্তন বলে সাফকাত যে তাকে ছেলেটার কাছ থেকে দূরে রাখতে চাইছে তেমন না। বিয়ের পরপর সাফকাত যখন সাবার ব্যাপারে খোঁজ খবর নিয়েছিল
তখনই জানতে পেরেছে এক হেরোইন খোরের সাথে তার পুরনো সম্পর্কের কথা। সবাই যে ছেলেটাকে ধরিয়ে দিয়েছিল সাবাই যে ছেলেটাকে ধরিয়ে দিয়েছিল কর্তৃপক্ষের কাছে তাও জানতে পারে। সেজন্যই সাবাকে ছেলেটার থেকে দূরে রাখতে এত বাড়াবাড়ি তার।